নাইম, তোমাকে একটা রিকোয়েস্ট করি। রিকোয়েস্ট কেন? তুমি আমাকে অর্ডার করো। তুমি কি একদিন আমাদের বাড়িতে আসবে? তোমাদের বাড়িতে? কেন বলো তো? আমার বাবার সাথে তোমাকে পরিচয় করিয়ে দেব। মানে আর কিছুদিন পরে পরিচয় করে দিলে ভালো তো না? কেন? পরে কেন? না মানে বলছিলাম যে আমি এখনো নিজের পায়ে ঠিক মতো দাঁড়াতে পারিনি। আর হ্যাঁ, আমার বাবার অনেক সয় সম্পত্তি, কিন্তু এই বয়সে এত বড় একটা সিদ্ধান্ত। নাইম, তুমি না একটা, আমি কি বলছি আর তুমি কি বুঝলে? না মানে সরি, মানে আমি আসলে ঠিকমতো বুঝতে পারিনি। মানে আমি খুব সহজ সরল ছেলে তো, মানে খুব কঠিন কিছু বুঝতে পারিনি। তুমি বলো বুঝে কি হয়েছে। আরে তুমি সেদিন বলছিলে না যে তুমি একটা বড় ক্রিকেট টিমের ক্যাপ্টেন? হ্যাঁ বলেছিলাম, কিন্তু আমার বাবাও কিন্তু পাকিস্তান আমলে বড় ক্রিকেট টিমের ক্যাপ্টেন ছিলেন। ন্যাশনাল টিমেও কয়েকবার খেলেছেন। তাই নাকি? আচ্ছা কি নাম বলো তো ওনার? নাম বলে তুমি চিনবে না, কারণ উনি যখন ক্রিকেট খেলতেন তখন তোমার জন্মও হয়নি। অবশ্য বড় সিনিয়র ক্রিকেটাররা তাকে হয়তো বা চিনবে। তার নাম হচ্ছে আশরাফ আহমেদ। তাই তো? উনি এখন কি করছেন? কোনো চাকরি বাকরি বা ব্যবসা? আসলে বাবা আগে ব্যবসা করতেন, ব্যবসা ছিল খুব ভালো। আমি, আমার মা, আমার বাবা, আমরা ছিলাম সবচেয়ে সুখী পরিবার। কিন্তু হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে আমাদের সব কিছু এলোমেলো হয়ে গেল। অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট আমার বয়স যখন 7 বছর, তখন আমার মা হঠাৎ করে মারা যায়। মাই গড, তোমার মা বেঁচে নেই? আই এম সো সরি। আমার মায়ের মৃত্যুতে বাবা অনেক আপসেট হয়ে যায় এবং একসময় কিছুদিনের জন্য বাবা তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। উনি এখন কেমন আছেন? এখন উনি অনেকটা স্বাভাবিক, তবে তার সব কাজকর্ম ছেড়ে দিয়ে উনি বাসায় বসে থাকেন, বাসায় বসে বসে টিভি দেখে। কিন্তু তুমি আমাকে তোমার বাবার সাথে পরিচয় করে দিতে চাচ্ছ কেন? তুমি একজন নামকরা ক্রিকেট প্লেয়ার, আর আমার বাবাও একসময় ভালো খেলতেন। তাই ক্রিকেট সম্পর্কে তোমার সাথে কথাবার্তা বলতে পারলে বাবা হয়তো বা অনেক খুশি হতেন। কাম সারছে। কিছু বললে? হ্যাঁ, না মানে যাব, অবশ্যই অবশ্যই যাব। কেন যাবো না? নিশ্চয়ই যাব। একজন বরেণ্য ক্রিকেটারের সাথে ক্রিকেট নিয়ে আলোচনা করবো, এর থেকে আনন্দের কি হতে পারে? চলো উঠি তাহলে। হ্যাঁ চলো। I'm pretty sure Gilly there would what he would have done is he would have picked the ball to hit. He wouldn't have been to every ball. That's his strength. He tends না to বাবা, attack. কেউ আউট হয়নি। But you ওপেনিং ব্যাটসম্যানরাই ব্যাট করে যাচ্ছে। Not in the zone. He certainly আউট would হলেই have. ভালো হতো। No, says Asad Rauf. বোরিং খেলার Murli ঠুকুস makes ঠুকুস another ঠুকুস 20 ওভারে রান করেছে মাত্র unofficial. 42। এই বোরিং খেলা দেখতে দেখতে 91 ঘুমিয়ে 1. পড়েছিলাম। Let's have a look at this. Round the wicket once again. একে ওকে তো Pretty much in line. চিনলাম না। Little bit of turn. জি। And Javed বাবা, getting a good ওর নাম stride হচ্ছে in নাইম। that caused the সালাম। umpire to have তোমার some সাথে doubt. পরিচয় করিয়ে দেওয়ার জন্য নিয়ে এসেছি। জানো বাবা, ও কিন্তু দেশের নামকরা ক্রিকেট প্লেয়ার, একটা বড় টিমের ক্যাপ্টেন। ও তাই নাকি? গুড, ভেরি গুড, ভেরি গুড। বসো বাবা। না আঙ্কেল, ঠিক আছে, অসুবিধা নেই। আর বলো না, কি খেলা দেখে মনে হচ্ছে বেটার হাতে পক্ষাঘাত হয়েছে। জি আঙ্কেল, আপনি একদম ঠিক বলেছেন। Doubt of দেখো, শর্ট পিচ আউট অফ দ্য স্টাম্প বল, কোথায় কাভার ড্রাইভ মেরে সীমানা ছাড়া কথা না, ঠুক 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 ঠুক। এ ঠিক বলেনি কথাটা? এক্স্যাক্টলি আঙ্কেল, একদম ঠিক বলেছেন আপনি। এরকম লুজ বেল পরে তো একদম সোজা মানে মাঠের বাইরে, তাহলে এরকম খেললে তো রানই উঠবে না। তুই ক্রিকেট খেলো? জি। গুড, ভেরি গুড। তুমি তো ক্রিকেট ক্যাপ্টেন। জি জি জি। তা তুমি ব্যাটসম্যান না বোলার? জি মানে জি আঙ্কেল, আমি একজন Vihara charging and looking really অলরাউন্ডার। হ্যাঁ আচ্ছা সুমাইয়া, আমি তোমাকে পরে আবার কল করব। বাই। আমি না, হ্যাঁ সিঙ্গাপুরের ট্রিপটা পোস্টপন্ড। কি? তার মানে সিঙ্গাপুর যাব না?
টিকিট হয়ে গেছে, ভিসা হয়ে গেছে। আহা, ইংরেজিতে বোঝার চেষ্টা করো। আমি বলেছি পোস্টপন, ক্যান্সেল তো বলিনি। পোস্টপন মানে স্থগিত। কেন স্থগিত কেন? লন্ডন থেকে জরুরি ইমেল এসেছে, ইমার্জেন্সি মিটিং, কাল সকালে প্লেন ধরতে হবে। কি বলছো তুমি? বলছোটা কি তুমি? তাহলে তো কারো কাছে মুখ দেখাতে পারবো না। কি আশ্চর্য, আমি জরুরি কাজে লন্ডন যাচ্ছি, তুমি মুখ দেখাতে পারবে না কেন? গত পরশুদিন ইনার হুইলের মিটিংয়ে মুখ বড় করে সবাইকে বলে আসলাম যে সিঙ্গাপুর যাচ্ছি। মিসেস ভুঁইয়া, মিসেস ইয়াজদানি, মিসেস দস্তগীর, কত বড় বড় এক একটা লিস্ট আমার কাছে ধরিয়ে দিলেন শপিং করে আনার জন্য। আর এখন তুমি বলছো? সবাইকে বলে দাও আমার হাজব্যান্ড একটা জরুরি কাজে লন্ডন গেছেন, ফিরে আসার সাথে সাথে আমরা সিঙ্গাপুরে। বললেই কি ওরা বিশ্বাস করবে? ভাববে আমি ওদেরকে ব্লাফ দিচ্ছি। তুমি যে আমাকে এভাবে বেইজ্জতি করবে আমি ভাবতেই পারিনি। কি লজ্জা, কি লজ্জা। আহা, আমরা তো সিঙ্গাপুর যাওয়া বন্ধ করছি না, শুধু 5-6 দিন পিছিয়ে নিচ্ছি। আচ্ছা, তুমি এক কাজ করো, কি? তুমি ভুইয়া অ্যান্ড কোম্পানিকে একথা বলো যে আমার স্বামী চেকআপের জন্য লন্ডন যাচ্ছেন। কিন্তু তুমি যে বললে। আহা, শেষ পর্যন্ত কথাটা শোনো না। আচ্ছা বলো। ওদের বোঝাও যে উনি মানে আমি চেকআপের জন্য প্রথম লন্ডন যাবেন, তারপর লন্ডন থেকে ফিরে এসে সেকেন্ড ওপিনিয়নের জন্য 2 দিন পরে সিঙ্গাপুর যাবেন। এটা আবার কি? সেকেন্ড ওপিনিয়ন কি? মানে দ্বিতীয় অভিমত। ইংরেজিতে যদি না পারো তাহলে বাংলায় বলো, বুঝলে? তা আমি না, এটা বললে সোশ্যাল সার্কেলে তোমার পজিশন আর মজবুত হবে। কিভাবে? সবাই ট্রিটমেন্টের জন্য যায় এক জায়গায়, হয়তো সিঙ্গাপুর, নয়তো ব্যাংকক, নয়তো লন্ডন। কিন্তু তোমার হাজব্যান্ড এক ধাপ এগিয়ে, সে প্রথম চেক আপের জন্য যাচ্ছে লন্ডন, তারপর সেকেন্ড অপিনিয়নের জন্য যাবে সিঙ্গাপুর। শুনলে সবার চোখ ছানাবড়া হয়ে যাবে। কি ঠিক বলেছি কি না? কি বুদ্ধি, কি বুদ্ধি! সত্যি তোমার বুদ্ধি তারিফ করতে হয়। ছেলেটার তো বিয়ে হয়ে গেল। কোন ছেলে? কার ছেলে? সুমনার জন্য যে ছেলেটার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলাম সেই ছেলেটা, বুঝলে? 5 জেনারেশন বড়লোক বলে তুমি নাকচ করে দিলে। বুঝেছি। বুঝেছ? আমাকে দাওয়াত করেছিল, গিয়েছিলাম। সে তো এলাই কাণ্ড, রাজারাজরার বিয়ে হচ্ছে জানো। হ্যাঁ, হোটেল শেরাটনে উইন্টার গার্ডেনে পার্টি। ফুল এসেছে ব্যাংকক থেকে, ওয়েডিং কেক সিঙ্গাপুর থেকে, আর মালয়েশিয়া থেকে। নাইবালিকে কেন? উত্তেজনায় তোমার গলাটা শুকিয়ে গেছে, তাই একটু ভিজিয়ে নাও। না না, পানির দরকার হবে না। আর শোনো, খানাপিনা একেবারে বাদশাহী খানাপিনা, খাস্তা পরোটা, তার উপরে আবার মোরগ পোলাও। ডাক্তার, হ্যাঁ বলো বলো। তোমার কাছে এই খাওয়ার মেনু আমি শুনতে চেয়েছি। আরে বড় লোকের ছেলের বিয়ে, ফুটানি দেখাবার তো এটাই একটা সময়। দেখাতে হবে না মানুষজনকে যে আমার কত অর্থ, কত বিত্ত। টাকা পয়সা থাকলে দেখাবে না? তা দেখাক, কিন্তু আমন্ত্রিত অতিথিরা এই কবজি ডুবিয়ে কালিয়া কোপ্তা কুরমা খেয়ে ঢেকুর তুলতে তুলতে কি বলে যায় জানো? বলে স্মাগলিং এর পয়সায় বেটা শো অফ করছে। দেখো জাফর, তুমি একটা বিশ্ব নিন্দুক আর একটা অস্বাভাবিক চরিত্রের মানুষ। অস্বাভাবিক চরিত্র? হ্যাঁ হ্যাঁ, অস্বাভাবিক চরিত্র। তোমার পরিবারের দিকে তাকাও। ছেলে মেয়েদের জন্ম দিয়েছ ঠিকই, কিন্তু তাদের সুখ শান্তি আর আরামায়েশের দিকে লক্ষ্য রেখেছো? রাখো না। একেবারে বাজে কথা। আমি ঠিকই বলছি। একটা সচ্ছল পরিবার সুমনাকে পছন্দ করলো, আর তুমি রিজেক্ট করে দিলে 1st জেনারেশন বলে। মাই ফুট, 2nd জেনারেশন, 3rd জেনারেশন এ বাংলাদেশে পাবে কোথায়? যারা ছিল তারা তো তল্পি তল্পা গুটিয়ে এদেশ থেকে চলে গেছে। এখন তোমার মেয়ের জামাই করার জন্য আদমজি বাওয়ানিদের তো এদেশে ইম্পোর্ট করে আনতে পারবে না। আরে ছাড়ো ছাড়ো, এসব ছেদো কথা ছাড়ো তো। হ্যাঁ, এই দেখো আমার চোখ দুটো কেমন লাল হয়ে গেছে। তোমার এই যন্ত্রটা বার করে আমার একটু প্রেশারটা মেপে দাও। নাপিত দেখলে নখ বাড়ে না? বার করো বার করো। কি বিপদে পড়লাম রে ভাই, এটা তো দেখছি মহা বিপদ। আগের বসটা ছিল ছাগল, এখনকার বসটা হচ্ছে পাগল। 8:30টার মধ্যে টিভি গেটের সামনে দাঁড়াতে হবে, এটা কোনো কথা হলো? তোমার জন্য তো ভালোই হলো, এখন আর বাসে ঝুলে ঝুলে যেতে হবে না। তোমার বসের এসি গাড়িতে আরামায়েশে যেতে পারবে। তোমার মাথা
আমার ঘুমই তো ভাঙে 8টার পরে, তারপরে বাথরুম, নাস্তা, রেডি হতে হতে বাজে 9টা। গাড়ির জন্য দাঁড়াতে হলে আমাকে ঘুম থেকে উঠতে হবে 7টার সময়। উঠবে 1 ঘন্টা আগে আর পরে। উঠবে বলে দিয়েই খালাস। এতদিনের একটা পুরনো অভ্যাস, একদিনে ত্যাগ করা যায়? যাবে যাবে, আমি ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখবো। আর 5 মিনিট এদিক এদিক হলে তো তোমার বস। না না না, ওটা একদম করা যাবে না। ওই বেটা অসম্ভব রকমের চালাক। বলেছে ঠিক 8:30টায় গাড়ি থামিয়ে অন দ্য স্পট টিভি গেটের সামনে এসে দাঁড়িয়ে থাকবে। নিজে গাড়িতে অপেক্ষা করবে? তাহলে আর বলছি কি, গ্যাড়া কলে পড়েছি, বুঝেছো? উফ, কি বিপদেই না পড়েছি। কি ব্যাপার, তো দেরি কেন? ভাগ্নেকে নিয়ে একটু পাসপোর্ট অফিসে গিয়েছিলাম। কোনো গন্ডগোল? আরে না না, কোনো গন্ডগোল না, একজন অফিসারের সাথে কাজ ছিল। যাকগে শোনো, ভাগ্নেকে সঙ্গে করে নিয়ে এসেছি। ভাগ্নে কই? ওয়েটিং রুমে অপেক্ষা করছে। আশ্চর্য, ওয়েটিং রুমে বসিয়ে রেখেছো কেন? ডাকো 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 ডাকো। ডাকবো? হ্যাঁ। ভাগ্নে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, প্লিজ মিট মাই ভাগ্নে রকিবুল হাসান হাওলাদার। আসসালামু আলাইকুম। কাতারের রাজধানী দোহায় থাকে। আসসালামু আলাইকুম। পেশায় অটোমোবাইল ইঞ্জিনিয়ার। আসসালামু আলাইকুম। বারবার সালাম দেওয়ার দরকার নেই, একবার দিলেই যথেষ্ট। বসো বসো বসো। না না, ও তো বুঝতে পারবে না, বাইরে ট্যাক্সি দাঁড় করিয়ে রেখেছে। ভাগ্নে তুমি এক কাজ করো, তুমি যাও, যদি কোনো খবর থাকে তুমি আমাকে মোবাইল করবে, ঠিক আছে? যাও যাও যাও। আসসালামু আলাইকুম। জি মামা। কেমন লাগলো আমার ভাগ্নেকে? ভালোই তো, সহজ সরল, শান্তশিষ্ট। মামার কিছু গুণ তো পেতেই হবে নাকি? বিনয়ের অবতার। ছোকরা তো বিয়ে করার জন্য পাগলই হয়ে গেছে। হবেই তো, কাঁচা বয়স, একলা বিদেশে থাকে। তোমার কিন্তু আমার ভাগ্নের জন্য একজন পাত্রী খুঁজে দিতেই হবে। চেষ্টা করব। তুমি ওর বায়োডাটাটা আমাকে দিও। আচ্ছা, ওর শিক্ষাগত যোগ্যতা কি? বলবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, স্পেশাল ডিগ্রি ইন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। হ্যালো তিতাস, তুমি এখানে ফোন করেছো কেন? তা আমি কি করব? আমি করবোটা কি? তোমার কোনো মোবাইল নাই, তোমার বাসার নাম্বার আমি জানি না। তাহলে এখন বার করলে কি করে? আর বলো না, সেজন্য অনেক কষ্ট করতে হয়েছে। মানে? মানে হচ্ছে সেটা এখন তোমাকে বলবো না, বলবো তোমার সাথে সাক্ষাতের পর। এই ইয়ে, তোমার বাবা আশেপাশে নেই তো? না, একটু বাইরে গেছেন। বাঁচা গেল। এই শোনো, 1 মিনিট একটু ধরো। তাহলে নিশ্চয়ই এখন তোমার সাথে কিছুক্ষণ কথা বলা যাবে না? না, যাবে না। কারণ হচ্ছে বাবা যে কোনো মুহূর্তে চলে আসবেন, আর ফোনটা হচ্ছে তার বেডরুমের। আচ্ছা ইয়ে, তুমি কি তোমার আব্বাকে অনেক বেশি ভয় পাও? আহা, সে কথা পরে হবে, এখন তাড়াতাড়ি বলো যে আমাকে ফোন করেছো কেন। মানে আমি আসলে ফোন করেছিলাম, তুমি তুমি কাল সন্ধ্যায় একটু কফি কর্নার আসতে পারবে প্লিজ? কেন? আচ্ছা ঠিক আছে, দেখি। না না, দেখি না এখনই যা বলবো সোজা সোজা বলো প্লিজ। দেখো, মানে ফোন রাখার পর কিন্তু তুমি আমাকে ফোনে পাবে না, আমি তোমাকে পাবো না। যা বলবি স্ট্রেট বলো প্লিজ, বলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আসবো। ওকে, সত্যি? ওকে, বাই বাই। সাইমা, আজকে লাঞ্চটা তোদের এখানেই করে যাব, কোনো অসুবিধা হবে? ছি ছি মামা, কি যে বলো না তুমি, অসুবিধা হবে কেন? আমার বাসায় তুমি খাবে, আর তোমার একটু সমস্যা হবে কারণ মেনুতে তেমন কিছু নেই, পুঁইশাক, করলা ভাজি আর ডাল। আরে আরে তাতেই হবে। শোন, আমরা হচ্ছে গিয়ে সেই পুরোনো আমলের ডিপুটি ম্যাজিস্ট্রেট, বুঝলি? আমাদের মোটোই ছিল একেবারে আলাদা, সিম্পল লিভিং, হাই থিং, যা পাই তাই খাই। আচ্ছা ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার দিচ্ছি। কি ব্যাপার সাদেক, কোথায় ঘাপটি মেরে বসেছিলে? মাস দুয়েক কোনো খবর নেই, ল্যান্ডফোন বন্ধ, মোবাইল বন্ধ। ধীরে ধীরে সব বলবো। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন?
ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার ভাই, আপনাদের ব্যাপারটা কি বলেন তো? কথা নাই বার্তা নাই, কোথায় গুম হয়ে গিয়েছিলেন? হঠাৎ করে ভাবে ঢাকার বাইরে গিয়েছি, তাড়াহুড়ো করে গিয়েছি তো তাই বলে যেতে পারি। ঢাকার বাইরে মানে দেশের বাইরে গিয়েছেন নাকি? জি ভাবি, হঠাৎ করে আমরা দুজন ওয়ার্ল্ড ট্যুর করে এলাম। ওয়ার্ল্ড ট্যুর মানে বিশ্ব ভ্রমণ? জি ভাবি, আমরা দুজন প্রচুর ঘোরাঘুরি করেছি। মানে কি বিশ্ব ভ্রমণ? জি। এরকম চুপি চুপি বিশ্ব ভ্রমণ আপনারা তো আমাদের তাক লাগিয়ে দিয়েছেন ভাবি। তা বিশ্বের কোথায় কোথায় গেলেন? সে অনেক লম্বা লিস্ট ভাই, অনেকগুলো দেশ ঘুরে এসেছি, নাম বলতে পারবো না। তা সাদেক, বিশ্ব ভ্রমণের জন্য এত মাল জোগাড় করলে কোত্থেকে? স্বর্ণের খনি টনি পেয়েছো নাকি? স্বর্ণের খনি নরে ভাই, বলতে পারো স্ত্রীর ভাগ্যে ভাগ্য। মানে তো আমিই বলছি ভাইয়া, আসলে আমার বাবার নিউ স্কাটনে দিল্লি রোডে যে বাড়িটা ছিল না, হ্যাঁ ছিল। সে বাড়িটা আমাদের 4 ভাই বোনের নামে লিখে দিয়েছে। ওইটা আমরা ডেভেলপারকে দিয়েছিলাম। আমি পেয়েছি 3টা ফ্ল্যাট, একটাতে আমি থাকি, আরেকটা ভাড়া, আর একটা বিক্রি করে দিয়েছি। সেই টাকাতেই তো বিশ্ব ভ্রমণ করে এলাম। কি যে আনন্দ হলো না ভাবি, কি আর বলবো। ভালো, বসেন একটু ভাই। না ভাবি, এখন কিছু খাবো না, একটু পরে আমরা রেডিসন হোটেলে যাবো, একটা দাওয়াত আছে। এই চলো, হ্যাঁ। কারণ রাস্তায় যে জ্যাম, দেরি এখনই হয়ে যাবেন? যাবে। আমি তাহলে একটা অটো অথবা ট্যাক্সি এনে দিই। জি না ভাইয়া, আমাদের একটা গাড়ি আছে। ও গাড়ি কবে কিনলেন? হ্যাঁ ভাবি, একটা রিকন্ডিশন গাড়ি কিনে ফেললাম। আজকাল রাস্তায় রিক্সা ট্যাক্সি পেতে যা ঝামেলা না, কি আর করবো ভাবি বলেন। যে চলেই তেলে ভাবি। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখা হবে। জি ভাইয়া। সরি মামা, একটু দেরি হয়ে গেল। নো প্রবলেম। তোমার জন্য আবার শোল মাছ রান্না করলাম তো। বাহ, ভেরি গুড। মামা, হ্যাঁ হ্যাঁ বল। ও কিছু এগুলো কিছু এগুলো মানে? মানে তোমার জামাইয়ের বিষয় সম্পত্তির বিষয়ে। ও ওই ব্যাপারে শোন মা, আমি একটা নির্দিষ্ট প্ল্যান তৈরি করে স্লোলি অ্যান্ড স্টিলি করছি। তাই নাকি? হ্যাঁ তাই। তবে এখন আমাদের কি দরকার জানিস? কি মামা? তোর শাশুড়িকে আমাদের দলে টানতে হবে। কেন শাশুড়িকে কেন? আরে তোর শাশুড়ি তো দুরূপের তাস। দুরূপের তাস? এটা মানে কি? বলবো বলবো মারে বলবো, সময় যখন হবে তখনই বলবো। কি কোথাও যাচ্ছ? হ্যাঁ, কোথায় যাচ্ছ? ওই হাফিজের বাড়ি। হাফিজ মানে ওই তোমার অ্যাডভোকেট ফ্রেন্ড? হুম। ওখানে কি জন্য? আইনি পরামর্শ নিতে। আইনি পরামর্শ? হ্যাঁ, আমি জানতে চাই শ্বশুর হত্যার জন্য সর্বোচ্চ কত দিনের শাস্তি হতে পারে? 10 বছর, 15 বছর, নাকি যাবজ্জীবন কারাদণ্ড? কি? হুম। আসেন। আম্মা, আব্বা, আম্মা, আব্বা, আম্মা কোথায়? আর বলো না, তোমার আম্মা গেছে নাজমার বাড়ি, বাসায় থাকতেই চায় না, খালি ঘুরে বেড়ায়। বসো। আপনি কেমন আছেন আব্বা? এই কেটে যাচ্ছে, এই খারাপ এই ভালো, এই আর কি, কোনো রকমে যাচ্ছে। আব্বা, আপনি কিন্তু ভালো নেই আব্বা। আপনার কিন্তু আউটিং এর প্রয়োজন আব্বা। ঢাকায় তো আর থাকা যাচ্ছে না, কি পলিউশন, কি পলিউশন। এ বয়সে আর কোথায় যাবো মা? হংকং না হনুলুলু? আমি কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছি। আমি যাচ্ছি আব্বা। তা তুমি যাও, তোমার তো মাসে 24 দিনই বাইরে থাকো। হ্যাঁ, তাই এমন ঘটা করে বলতে আসার দরকারটা কি ছিল? না মানে এবার যাচ্ছি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে, গোয়িং ফর মেডিকেল চেক আপ। কেন, তোর কি হয়েছে? না মানে এই কিছুদিন যাবত হার্টটা একটু গন্ডগোল করছে, তাই ভাবছি সিঙ্গাপুর গিয়ে। এদেশেই তো বেশ 5 স্টার স্টাইলের কয়েকটা হসপিটাল হয়েছে, তো সেখানেই তো চেক আপটা করতে পারতে। সিঙ্গাপুর কি দরকার? এখানের হাসপাতালগুলো তো ঠিকমতো রোগই ধরতে পারে না আব্বা। রোগ হয় একটা, চিকিৎসা হয় আরেকটা। কি ভোগান্তি, কি ভোগান্তি। তো ওইখানের হসপিটালের ডাক্তাররা বুঝি খুব ধন্বন্তরী, এই নাড়ি টিপলেই রোগ বলে দেয়। হ্যাঁ, যত সব। এই সেদিনে একজন বিরাট আমাদের দেশের ধনী লোক সিঙ্গাপুর গেল চেক আপ করাতে, ফিরে এলো কফিনের লাশ হয়ে। না আব্বা, মানে ও দেশের হাসপাতালগুলো একেবারে। আরে রাখো রাখো বৌমা, ওসব ছেদো কথা আমাকে শুনিয়ে কোনো লাভ হবে না। পয়সা আছে বলে অপচয় করতে হবে। ফোড়া হচ্ছে সিঙ্গাপুর, ফুসকুড়ি হচ্ছে ব্যাংকক। আরে এসব কি?
এই যে এই করে করে সমস্ত দেশের হার্ড আর্ন ফরেন এক্সচেঞ্জগুলো কিভাবে ড্রেনেজ হয়ে যাচ্ছে একবার ভেবে দেখো। আম্মা, আমরা একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমরা বিদ্রোহ করব। কি সর্বনাশ! বিদ্রোহ করবি কার বিরুদ্ধে? আব্বার বিরুদ্ধে, আব্বার একনায়কত্বের বিরুদ্ধে। কি বলছিস তুই? তোর আব্বার বিরুদ্ধে? কোনো উপায় নেই মা, দেয়ালে পিঠ ঠেকে গেছে। কি বলছিস পাগলের মতো? তোদের আব্বা আবার কি দোষ করলো? কি দোষ করলো বুঝতে পারছো না? না, বুঝতে পারছি না। এত সহজ সরল সেজন্য তো আম্মা। আমাদের অবস্থা খুব খারাপ, চারদিকে দাহার দেনায় ভরে গেছে। আব্বা এসব জেনেও তো না জানার ভান করে আছে। এ ব্যাপারে তোদের আব্বা কি করবেন? কি করবে মানে? তার 4টে জমির একটা জমি আমাদের নামে লিখে দিলেই তো পারে, আমরা ওটাকে ডেভেলপারকে দিয়ে। আচ্ছা, সেটা তো দেবে, উনি কি আর এসব সাথে করে কবরে নিয়ে যাবে? সেই একটা কথা তোতা পাখির মতো, নেবেন না, সাথে নেবেন না, সেটা তো আমরা জানি সাথে নেবেন না। কিন্তু এখন যদি ভোগ না করতে পারি তাহলে? আচ্ছা আম্মা, একটা কথা বলো তো। কি কথা? ওই মিরপুরে 5.5 কাঠা জমি, ওটা কি তোমার নামে রেজিস্ট্রি করা তুমি জানো? আমার নামে? হ্যাঁ, তোমার নামে। ও, ওই জমিটা তো তোদের আব্বা সেই 30 বছর আগে প্রভিডেন্ট ফান্ড থেকে হয়েছে। এত ভূগোল ইতিহাস বলো না তো আম্মা, তোমার নামে রেজিস্ট্রি করা কিনা সেটা বলো। আমার নামে কিনা সেটা জানি না, তোর আব্বা কিছু বলে নাকি আমাকে। তবে এটা মনে পড়ছে কি সব কাগজপত্র আমাকে দিয়ে সই করিয়ে নিয়েছিলেন। স্ট্যাম্প পেপারে? স্ট্যাম্প পেপারে কিনা সেটা তো মনে নেই। বুঝেছি, এখন এই রাস্তা ধরেই আমাদেরকে আগাতে হবে। খাও, চা দিব? না। কি ব্যাপার, এতক্ষণ তো চলে আসার কথা। কি আশ্চর্য, কোথায় ছিলে? না মানে কোনো ব্যাপার না আসলে, মানে আমি খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ ছিল, সেই জন্য তোমাকে আসতে বলেছিলাম। এই জন্য ধৈর্য ধরা খুব প্রয়োজন। একটু 5 মিনিট ধৈর্য ধরবে, তার আগে তুমি একটু বসবে প্লিজ। বসবে বসবে বসো না, বসো 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 বসো। না কিছু না, আরে একটু পেশেন্স নাও না প্লিজ। যেটা বলছিলাম, একটু চোখটা বন্ধ করবে প্লিজ। কেন? প্লিজ বন্ধ করো না, বন্ধ করো না, বন্ধ করো প্লিজ 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 প্লিজ। ওকে, রেডি ফর না রেডি, মানে চোখ বন্ধ তো? ওকে। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Shumona, happy birthday to you. থ্যাংক ইউ, বাট আজকে যে আমার বার্থডে সেটা তুমি জানলে কি করে? ভেরি সিম্পল, আশ্চর্য। রেজিস্টার ভবনে আমার একজন লোক ছিল, তাকে বলেছিলাম যে আমাকে কিছু ফাইলস জোগাড় করে দিতে হবে, সে অনেক কষ্ট করে জোগাড় করেছে। ভেরি সিম্পল, হয়ে গেছে। তুমি না সত্যি একটা ক্রিমিনাল। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। আচ্ছা, তোমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? আমার জন্মদিন খুঁজে বের করার জন্য তোমার এত আগ্রহ হলো কেন? রিয়েলি আমার আসলে খেয়ে দিয়ে কোনো কাজ নেই, একদমই কোনো কাজ নেই, বাট আই এনজয়। তোমার জন্য আরেকটা জিনিস রয়েছে। ওয়েট তিতাস, ওয়েট এ মিনিট। কি হলো? হোয়াট ইজ ইট? নাথিং, দিস ইজ ইয়ার্স। থ্যাংক ইউ। শিওর। তুমি দেখি আমি হেল্প করবো? হ্যাঁ প্লিজ। জীবনও যেন খুলতে না পারি সেভাবে গিফট রাখ করেছো। নো ম্যাটার। আস্তে আস্তে। এটা কি? এটা তো মোবাইল সেট। ইউ আর ইম্পসিবল। আশ্চর্য, তুমি তো জানো যে আমি মোবাইল ফোন পছন্দ করি না তিতাস। হ্যাঁ আমি জানি, তারপর আমি তোমাকে দিয়েছি। কারণ হচ্ছে এই মোবাইলটা তোমার আর আমার মধ্যকার যোগসূত্র।
এই মোবাইলের যে গ্রিন বাটনটা আছে এটা প্রেস করার সঙ্গে সঙ্গে এই দৈত্যটা তোমার সামনে হাজির হবে। সো বুঝতেই পারছো কেন দিয়েছি। থ্যাঙ্কস, বাট তিতাস এর কোনো দরকার ছিল না। তোমার ছিল না, কিন্তু আমার ছিল। ইউ আর ইম্পসিবল। হ্যাঁ, আব্বা আসেন, বসেন। তোরা তো আর আমার খোঁজ খবর নিবি না, তাই নিজেই চলে এলাম। কি বলেন আব্বা, আপনার খোঁজ খবর নিব না মানে? মার সাথে তো প্রতিদিনই কথা হয়, আর কোরবানির ঈদেই তো আমরা। হ্যাঁ, ওই বছরে দুবার, ঈদে আর বকরিদে। কি আরে আবার পায়ে হাত দিয়ে সালাম কেন হঠাৎ? হ্যাঁ, আব্বা জানাতে কেমন আছে? আচ্ছা, এই বয়সে যেমন থাকা যায় আর কি। আচ্ছা, আব্বা চা খাবেন তো? খাবো, তবে একটু পরে। আগে তোমরা বসো, একটা কথা আছে, কথাটা সেরে নিই। কথা? কথা দেখ নাজমা, মেঘে মেঘে তো আমার অনেক বেলা হলো, এখন তো ধর আলবিদা বলার সময় এসে গেছে। কি যে বলেন না আব্বা, আপনার কি এমন বয়স হয়েছে? তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি রে। কি সিদ্ধান্ত? আমি ভেবে দেখলাম আমি বেঁচে থাকতে থাকতে আমার সব জমি জায়গাগুলো তোদের ভাই বোনদের মধ্যে একটা বিলি বাটোয়ারা করে দিয়ে যাব। ভালো কথা। কথা হচ্ছে কি জানিস, এখন তো তোদের ভাই বোনদের মধ্যে খুব একটা মধুর সম্পর্ক। আমি মরে যাওয়ার পর এই জমি জায়গাগুলো নিয়ে তোদের মধ্যে হবে রেশারেশি, মন কষাকষি, এসব হবে। কি বলেন না আব্বা, মন কষাকষি আমাদের মধ্যে? না না, হবে রে, হবে। এই জমি জায়গা নিয়ে কে 1 ছটাক বেশি পেলো, কে 1 ছটাক কম পেলো, এই নিয়ে বিদ্বেষ, মামলা, মোকদ্দমা এগুলো হবে। আব্বা ঠিকই বলেছেন, যা বাস্তব তাই বলেছেন। এসব জমি জমা নিয়ে না মানে ওই চোখ গরম করে তাকাস না, ও ঠিকই বলছে। তো আমি ঠিক করেছি কি জানিস, আমি উত্তরের জমিটা তোদের ভাই বোনদের মধ্যে ভাগ করে দেবো ঠিক করেছি। উত্তরার জমি? হ্যাঁ, জমিটা বেশ বড় আছে, প্রায় 10.5 কাঠা মতো, আর লোকেশনটা ভালো, লেকের পরে। তো আমি একটা ভালো ডেভেলপারের সঙ্গে কথা বলে ফেলেছি। কথা বলে ফেলেছেন? কথাও বলেছি, প্রায় ফাইনাল হয়ে গেছে। ধর ওরা ওখানে 12টা ফ্ল্যাট দেবে, আচ্ছা, আর 50 লাখ টাকা ক্যাশ। আচ্ছা। তো এই 12টা ফ্ল্যাট আমি ভাবছি তোরা 6 ভাই বোন এর মধ্যে ভাগ করে দিয়ে দেবো। আচ্ছা, কিন্তু বড় ভাইজান তো বলেছে উনি কিছুই নেবেন না। ও আজ সকালে আমাকে ফোন করে সে কথাই বলছিল। তো ঠিক আছে, ও না নিলে ওর ফ্ল্যাটটা ধর বিক্রি করে এই তোদের মধ্যে ভাগ করে দিলি। এটা তো খুবই ভালো সিদ্ধান্ত আব্বা, খুবই ভালো সিদ্ধান্ত হয়েছে। পরশুদিন সন্ধ্যাবেলা ডেভেলপাররা আসবে আমার বাড়িতে, পাওয়ার অফ অ্যাটর্নি সই হবে। এই দলিলে তোদের ভাই বোনদেরও সই লাগবে। সই হওয়ার পর ওরা 50 লক্ষ টাকা চেক দেবে, আমি ওই সময় তোদের মধ্যে টাকাটা ভাগ করে দেব। তো ঠিক সময় চলে আসবি কিন্তু। হ্যাঁ, থ্যাঙ্কস গড। আমি তো ভেবেছিলাম যে আমাকে রেখেই আপনারা গাড়ি ছেড়ে দিয়েছেন। না, আরও দেরি হলেও সমস্যা ছিল না। মানে শুটিং ক্যান্সেল। সে কি, কেন? টেকনিক্যাল প্রবলেম, আগামী পরশুদিন হবে। দেখেন, মোবাইল না থাকার কি সমস্যা? আমি শুধু এত দূর দৌড়ে এলাম। আমি জানতাম আপনি এখানে এসে অযথা অপেক্ষা করবেন, তাই আপনার জন্য দাঁড়িয়ে আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ মিস লাবণী, অসংখ্য ধন্যবাদ। কি ব্যাপার, শুধু ধন্যবাদ দিয়ে বিদায় দিবেন নাকি? পুরস্কার হিসেবে চা খাওয়াবেন না? ও হ্যাঁ, চা তো অবশ্যই খাবো, কিন্তু মানে আজকে শুধু 1 কাপ চাই হতে পারে। মানে আমার পকেটের যে অবস্থা তাতে এর বেশি আসলে। এমনি ঠাট্টা করলাম বাবুল সাহেব। ও আচ্ছা, একটা প্রস্তাব দেই। প্রস্তাব? কি প্রস্তাব? না না, তেমন কিছু না। আমার বাসা এখান থেকে বেশি দূরে নয়। আচ্ছা, বড় জোর 0.5 কিলোমিটার। আচ্ছা, চলুন না, 1 কাপ চা খেয়ে আসুন। চা আপনার বাসায়? কোনো সমস্যা হবে না তো? সমস্যা থাকলে আপনাকে বলতাম না। চলুন না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেছে। আচ্ছা, চলুন, হেল্প করি প্লিজ। হ্যাঁ, দাঁড়ান। থ্যাংক ইউ। বুঝলে বাবাজি, এই ফারুককে নিয়ে আমার যত গন্ডগোল। কেন আঙ্কেল? ফারুক আবার কি করলো? ফারুক হচ্ছে একেবারে সহজ সরল একটা ছেলে। সহায় সম্পত্তি আগলে রাখতে হলে মাঝে মাঝে টাফ স্ট্যান্ড নিতে হয়,
এত সহজ হলে চলে না। ওই যে কথায় বলে না, শক্তের ভক্ত নরমের জম। একেবারে খাঁটি কথা বলেছ। হ্যাঁ, আরে নিজের বড় ভাই সব গা ঝাড়া দিয়ে চলে গেল, এখন তো তোকেই দায়িত্ব নিতে হবে। আরে মাথা সোজা করে বাপের সামনে দাঁড়াতে হবে। চিত্ত যে যায় ভয় শূন্য, উচ্চ যেথায় শির। এটা কি বললে বাবাজি? না না না, কিছু না। আসলেই আমার জামাই বাবাজির জীবনে কোনো অ্যাম্বিশন নেই। আর জীবনে উন্নতি করতে হলে সামনের দিকে তাকাতে হয়, ভিশন থাকতে হবে। জি, ঠিকই বলেছেন। এই আমার কাছেই ধরুন, আমি যখন সিলেটে পোস্টেড ছিলাম ম্যাজিস্ট্রেট, আমার ডিসি ছিলেন ইমতিয়াজ মুকিম চিমা। তিনি বলতেন, হাকিম তোমারা জैसा ऐसा काबिल অফিসার मशरक़ी पाकिस्तान में। আঙ্কেল আঙ্কেল, একটা কথা বলবো? আপনি তো পাকিস্তানে অনেক বড় বড় অফিসারদের সাথে কাজ করেছেন। হ্যাঁ, টিক্কা খান নিয়াজি এদের সঙ্গে কাজ করেছেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তুমি সব কি নাম বললে? আমার সারাটা দিন নষ্ট করে দিলে। সরি আঙ্কেল, আমার বোধহয় এদের নাম নেওয়াটা উচিত হয়নি। শোনো বাবাজি, আমরা ছিলাম সিভিলিয়ান অফিসার, মিলিটারি অফিসারের সাথে আমাদের ওঠা বসা ছিল না। আর যাদের নাম বললে, ও এদের ধারে কাছে যেতাম না। মাথা খারাপ নাকি? আচ্ছা, এ বাড়িতে আর কে কে থাকেন? আমি, আমার মা আর একটা কাজ। তাই না? তো এটা কি ভাড়া বাড়ি? হ্যাঁ। আচ্ছা, একটা ব্যক্তিগত প্রশ্ন করি। হ্যাঁ করুন, তবে বেশি ব্যক্তিগত না হয় ভালো। না না না, অতটা ব্যক্তিগত না। না মানে বলছিলাম কি যে এত বড় সংসার কিভাবে চলে যায়, কোনো রকম চলে যায়। বাবা মারা গেছেন বছর 4 আগে। মা ফ্যামিলি পেনশন পান, আমি 2-3টে টিউশনি করি, আর উপরি আয়ের জন্য। ও সরি, আমি আসলে মানে হার্ট হচ্ছেন কিনা বুঝতে পারছি না, আসলে এমনিতেই জিজ্ঞাসা করলাম। ইটস ওকে। তোমাকেই ফোন দিচ্ছি। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো। বলো। তুমি আমাকে এত সুন্দর একটা মোবাইল গিফট করলে, মোবাইলে বেশ অনেকগুলো টাকাও রিচার্জ করে দিলে। সো আমরা তো মোবাইলেই কথা বলতে পারি, দেখা সাক্ষাৎ করার প্রয়োজনটা কি? অবশ্যই আছে। শোনো, তুমি যদি ভিটামিন সি খাও তার মানে কি যে তুমি কমলা লেবু আর খাবে না? লিসেন, সামনাসামনি কথা বলা, সামনাসামনি দেখা হওয়া আর ফোনে কথা বলার মধ্যে অনেক পার্থক্য আছে। শোনো, এরকম ভ্যাগাবন্ডের মতো আমার রাস্তাঘাটে ঘুরে বেড়াতে একদম ভালো লাগে না। মাঠে ময়দানে সারাদিন আমরা খালি বাদাম খাই, ঝালমুড়ি খাই। আচ্ছা, যদি কোনো পরিচিত মানুষ দেখে ফেলে তখন একদম সর্বনাশ হয়ে যাবে। আরে সর্বনাশের কি আছে? তুমি সর্বনাশের এখানে কি পেলে? আশ্চর্য তো, নাচতে নেমেছো, নাচতে নেমে তুমি ঘোমটাটা কেন দেবে? আমি কিন্তু এটা একদম পছন্দ করি না। আর তাছাড়া ওই যে একটা কথা আছে না, ওই যে কবি বলেছেন না, প্যার কিয়া তু ডরনা কিয়া। এটা কোনো কবি বলেনি, ওটা একটা গানের লাইন। শোনো, তুমি কিন্তু আমাকে চেনো না, আমি কিন্তু খুবই সিরিয়াস টাইপের একজন মানুষ। আমি যে কোনো সময় যে কোনো কিছু কিন্তু করে ফেলতে পারি। আচ্ছা আচ্ছা, আগে বসো, থামো। তোমার দৌড় আমার জানা আছে। সেদিন তোমার মোরদ দেখেছি না, বাবার সঙ্গে কথা বলতে গিয়ে একদম ভিমড়ি খেয়ে পড়লে। আরে আশ্চর্য তো, উনি হচ্ছে একজন গুরুজন, ওনার সামনে তার বেয়াদবি করা যায় না। বেয়াদবি করবো নাকি? এই জন্য তো চুপ করে থাকি। রিয়েলি? হ্যাঁ। শোনো, তুমি এরকম পথে ঘাটে ঘুরে বেড়াতে পারলেও আমার লজ্জা শরম আছে, আমি এরকম ঘুরে বেড়াতে পারবো। ওকে, আমি তোমাকে তাহলে অন্য একটা প্রপোজাল দিই। প্রপোজাল? কি প্রপোজাল? আমরা আর বাইরে বেরোবো না, আমরা এখন থেকে আমার বাসায় দুজন বসবো। আমার বাসায় আমরা দুজন অনেক সুন্দর সুন্দর কথা বলতে পারবো, তারপর দুজন মুখোমুখি। থামো, আমি তোমার বাড়িতে একা যাব? তুমি একা যাবে না তো কি, তোমার ফ্যামিলি মেম্বারটাকে নিয়ে যাবে? এরকম একটা প্রপোজাল তোমার আমাকে দিতে লজ্জা করলো না? লজ্জা করবে কেন? লজ্জাটা কেন করবে? লিসেন, শোনো,
আমি কিন্তু খুবই ভালো ক্যারেক্টারের একটা ছেলে এবং আমার ক্যারেক্টারের রিপোর্টস আজ পর্যন্ত খুবই ভালো ছিল, আমার অ্যাটিটিউড খুব ভালো ছিল এবং এই জন্য আমি ইউনিভার্সিটি বলো, ইউনিভার্সিটিতে না সরি পড়ছি, কলেজ বলো, স্কুল বলো, সবগুলো জায়গাতে আমি অনেকগুলো মেডেল পেয়েছি, অনেকগুলো কাপ পেয়েছি। রিয়েলি? হ্যাঁ। তাহলে নেক্সট টাইম তোমার সব কয়টা মেডেল তোমার গলায় ঝুলিয়ে আসবে আর তোমার সব কয়টা কাপ তোমার হাতে করে নিয়ে আসবে। ওগুলো যদি জেনুইন হয় তাহলেই শুধুমাত্র আমি তোমার প্রপোজাল নিয়ে ভাববো। রিয়েলি? রিয়েলি। ওকে ফাইন, নিয়ে আসবো এবং তারপর তুমি মানে আমি যে প্রপোজাল দিয়েছি সেটা নিয়ে তোমাকে চিন্তা করবে। ওকে বলো তুমি এই যে হাতে বানানো কার্পেটটা তোমার কাছে কেমন লেগেছে বলো? আমার খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর। তোমার এই ঘরের পর্দার সঙ্গে ম্যাচিং করে এনেছি। আমার কোত্থেকে কিনলেন? এতে নিউ মার্কেটের কাছে একটা দোকান থেকে। একটু এক্সপেন্সিভ বাট মানে তোমার মেটেরিয়ালটা তো ভালো। আম্মা আপনি শুধু শুধু এতগুলো টাকা খরচ করে জিনিসটা, এই যে তোমার কথা শুনে আমার গাটা জ্বলে যায়। আমার ছেলের সংসারের জন্য আমি একটা জিনিস কিনবো। না না মা, আমি আসলে, আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি জিনিসটা। আচ্ছা ঠিক আছে, শোনো শোনো, তোমার এই ড্রয়িং রুমটা সবসময় সুন্দর করে সাজিয়ে রাখবে। একটা সুসজ্জিত ড্রয়িং রুম বাড়ির গৃহিণী সুরুচির পরিচয় বহন করে, জানো? জি আম্মা, আপনি ঠিকই বলেছেন। আচ্ছা শোনো আরেকটা কথা, রায়হান প্রতিদিন কোথায় যায় বলো তো? বন্ধু বান্ধবদের বাড়িতে আম্মা। তো প্রতিদিন ওখানে কি করে? কি আর করবে, গল্প গুজব, তাস খেলে, এই আর কি। তো তুমি বাধা দাও না? জি আম্মা, আগে বাধা দিয়েছি, শুনে না। তো সন্ধ্যার সময় ছেলের পড়াশোনা? ওর পড়া তো নিজে নিজেই করে, মাঝে মাঝে আমি একটু দেখিয়ে দিই। তার মানে রায়হান এই ব্যাপারে একেবারেই উদাসীন? জি না, ঠিক তা না, মানে আম্মা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রায়হানের হয়ে তোমাকে ওকালতি করতে হবে না। আজ থেকে সন্ধ্যেবেলা প্রতিদিন ওর আড্ডা দেওয়া বন্ধ, একেবারেই বন্ধ। ভাই আরেফিন, বড় বিপদের মধ্যে পড়ে গেলাম। বিপদ? কিসের বিপদ? আর বলো না, আমার মা দেশের বাড়ি থেকে কিছুদিন হলো আমার এখানে বেড়াতে এসেছে। এসেই এক না এক তন্ত্রসুলভ আচরণ শুরু করেছে। সেটা কিরকম? তিনি সারা বাড়ি দাবড়ে বেড়াচ্ছেন। সবাইকে তার কথা মতো চলতে হবে, যা বলবেন তাই মানতে হবে, কোনো বিষয়ে টাল বাহানা চলবে না। তার মানে অ্যাবসলুটলি ডিক্টেটরশিপ? ঠিক তাই, অত্যাচারের সমস্ত খড়গ নেমে এসেছে আমার মাথার উপর। কিরকম কিরকম? কাল থেকে তিনি সান্ধ্য আইন জারি করেছেন। সান্ধ্য আইন? হ্যাঁ, সন্ধ্যার পর আমার বাড়ির বাইরে থাকা চলবে না, ছেলে মেয়েদেরকে নিয়ে পড়াতে বসাতে হবে। আচ্ছা তুমি বলো, পড়ানো কি আমার কাজ? কিন্তু ওনার উদ্দেশ্য তো মহৎ। ছেলে মেয়েদের লেখাপড়ার ব্যাপারে বাবা যদি একটু আগ্রহ নেয়। হ্যাঁ থামো তো, তুমি যেটা জানো না সে বিষয় নিয়ে তুমি কথা বলো না। এখনকার ছোট ছোট ছেলে মেয়েরা বানান করে পাইনাপেল, তারপরে ওয়াটার নেমন, এসব পড়ানো কি সহজ ব্যাপার? কোচিং এ যে স্পেশালাইজ জব, এর জন্য টিচার আছে, যাকে তাকে দিয়ে সব কাজ হয় না। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। ওই যে বাংলা একটা কথা আছে না, ছাগল দিয়ে তো আর হাল চাষ হয় না। মন্তব্যটা কিন্তু অপমানজনক আরিফিন। সরি 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 ভাই, সরি। মুখ দিয়ে কথাটা হঠাৎ করে বেরিয়ে গেল, কিছু মনে করো না। তুমি করবেটা কি? তোমার তো ধরো একটাই নেশা, সন্ধ্যা হলে বন্ধুদের সাথে বসে আড্ডা মারা আর তাস খেলা। সেটা বন্ধ হয়ে গেলে তো মহাবিপদ বন্ধু, মহাবিপদ। তা বাবাজি। জি মামা। শুনলাম তোমার আগের বস নাকি বদলি হয়ে গেছেন। জি। তো হঠাৎ করে বদলি হলেন কেন? তা তো বলতে পারবো না, তবে শোনা যাচ্ছিল যে লোকটা নাকি ভীষণ দুর্নীতিবাদ ছিল, তাই। হ্যাঁ অজি, এখন তুমি অনেস্ট অফিসার কোথায় পাবে? ঠক বাঁচতে গেলে গা উজাড় হয়ে যাবে। অনেস্ট অফিসার ছিল আমাদের সময়, অনেস্ট আপরাইট, এক একজন এক একটা রত্ন। তা তোমার ওই নতুন বস মানুষ হিসেবে কেমন? ভালোই তো মনে হচ্ছে, খুবই নম্রভদ্র, বেশ হাসিখুশি টাইপের। তা কাজকর্মে কেমন? ভালো, এফিশিয়েন্ট, কুইক ডিসিশন। একটা শুধু ঝামেলা আছে মামা। সেটা কি বাবুজি? একটু হার্ডনাট মাস্টার, কাজে কর্মে কোনো গাফিলতি সহ্য করতে পারেন না। ভেরি গুড। আরে হার্ড নাট মাস্টারের অধীনে চাকরি করতে আর এক রকমের মজা, বুঝলে? অনেক কিছু শেখা যায়। তোকে একটা গল্প বলি। আমি তখন খুলনাতে ম্যাজিস্ট্রেট হিসেবে পোস্টেড, ইনচার্জ অফ রিলিফ। আমার বস ছিলেন খুররম, লাহোর বাড়ি।
হ্যাঁ, তিনি বলে একদিন ওই রূপসা নদীতে একটা গম ভর্তি জাহাজ ধরা। মামা, হ্যাঁ, এই গল্পটা কিন্তু আপনি অনেকবার বলেছেন। বলেছি? জি। ঠিক আছে, তাহলে তোমাকে আর একটা গল্প বলি। তখন আমি কুষ্টিয়াতে হঠাৎ করে শ্রমিক আন্দোলন। বাপরে কি ঘুম, অঘোরে ঘুমাচ্ছে। এই ওঠো, অফিস যাবে না? আরে কি অফিস যাবে না নাকি? এই উফ, আচ্ছা তুমি কি করলে বলো তো? আমি আবার কি করলাম? একটা নিটোল, একটা সুন্দর স্বপ্নকে ভেঙে চুরমার করে দিলে। ও, তুমি স্বপ্ন দেখছিলে নাকি? কিসের স্বপ্ন? কিসের স্বপ্ন? আকাশ ছোঁয়ার স্বপ্ন। একটা কথা জিজ্ঞেস করব? ভনিতা না করে যা বলার সোজাসুজি বলে ফেলো। মানে ওই আমাদের পল্লবীর জমিটা কি আমার নামে? কোথায় শুনলে? রেডিও না টেলিভিশনে? কথা পেঁচিও না তো, বলো ওটা কি আমার নামে নাকি? তোমার নামে। তাই ঐতিহাসিক তত্ত্বটা তোমাকে কে দিল? আমি বাড়িতে না থাকলে আমার দলিলপত্র ঘাঁটাঘাঁটি করা হয় নাকি? ছি 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 ছি, কি বলো, কথা মুখে আটকায় না। তোমার জরুরি কাগজপত্র, টাকা পয়সা, এগুলো তো আলমারির গোপন কুঠুরিতে সব লক করে রেখে দিয়েছো। কম্বিনেশন লক, ইয়া বড় বড় দুটো তালা, বিদেশি, তার উপরে কত সতর্কতা তোমার। রাখতে হয় সালেহা বেগম, রাখতে হয়। ওয়ান শুড বি ভেরি কেয়ারফুল। কাউকে বিশ্বাস নাই। তাই বলে নিজের ঘরের বউ, নিজের স্ত্রী, তাকেও একবার জানাবার প্রয়োজন বোধ করলে না তুমি? তা তুমি জানলে কি হতো? তোমার কি দুটো ডানা গজাতো নাকি? হ্যাঁ, আচ্ছা কি আশ্চর্যের কথা বলো তো। জমি ইজ জমি, মেন্ট ফর আওয়ার কমন ইউজ। এর মধ্যে আমার জমি, তোমার জমি, তার জমি, এটা কি আশ্চর্যের ব্যাপার বলো তো? এই সময় কেন? তো পল্লবের জমিটা যে, আচ্ছা এসব করছে কে বলো তো? কে করছে? মানে ঘরের খেয়ে বনের মোষ তাড়াচ্ছে কে? ল্যান্ড মিনিস্ট্রি ছাড়া তো এই জমির ব্যাপারটা কারো জানার কথা না। আর ওরাও যে বাড়ি বয়ে এসে তোমাকে তথ্যটা দিয়ে গেছে, সেটাও আমার মনে হয় না। আমি ঠিক করেছি জমিটা যখন আমার নামে, তখন ওটা একটা ভালো কাজে ব্যবহার করব। তা কি করবে? দানছত্র খুলবে? না, আমি ঠিক করেছি ওটা ডেভেলপারকে দেব। ও মাই গড, আবার ডেভেলপার? এই ডেভেলপার নামটা শুনলে আমার শরীরটা রি করতে থাকে। যাকে তা ডেভেলপারকে দেবে, তারপর ওদের কাছ থেকে যে কটা ফ্ল্যাট পাবো সেগুলো ছেলে মেয়েদের মধ্যে ভাগ করে দেব। ভাগ করে দেবে, তারপর? না মানে আমার সালমা, নাজমা, ওরা সবাই, ফারুক কেমন টানাটানির মধ্যে সংসার করছে না, কত কষ্ট ওদের। এই ফ্ল্যাটগুলো পেলে ওদের অনেক সুবিধা হতো। তারপর? না মানে তোমার কোনো আপত্তি নেই তো? না না, আপত্তি নেই, তবে একটা ছোট্ট শর্ত আছে। কি? ফ্ল্যাটটা হবে ওভার মাই ডেড বডি। ওভার মাই ডেড বডি। আম্মা আমাকে দেন। আমার হয়ে গেছে মা। আচ্ছা সালমা, এই যে তোমাদের এই বিল্ডিং এর এতগুলো ফ্ল্যাটের এতগুলো প্রতিবেশী, সবার সঙ্গে তোমাদের কোনো যোগাযোগ নেই, কারোর সঙ্গে কারো সম্পর্ক রাখো না, খবর রাখো না,
এটা কিরকম কথা? ছি ছি, আমার তো লজ্জার কথা এটা। ইয়ে আম্মা, খোঁজ খবর তো রাখতেই চাই। মানে হয়েছে কি দেখেন না, কত রকম ঝামেলা, সময় তো পাই না। এই যে বাজার করা, স্কুলে যাওয়া বাচ্চাদের, বাসার রান্না বান্না করা। আচ্ছা, এটা কোনো কথা হলো? তোমার কথা শুনলে না আমার গাটা একেবারে জ্বলে যায়। আচ্ছা, সংসার করতে গেলে ঝামেলা তো থাকবেই, তাই বলে সামাজিক কর্তব্য করবে না? মাথা গুঁজে ঘরের মধ্যে পড়ে থাকলে চলবে? শোনো সালমা। জি বলেন আম্মা। তোমাদের ফ্লোরের দক্ষিণ দিকে ফ্ল্যাটটায় মিসেস হায়দার থাকেন। আজ সকালে ওনার সঙ্গে পরিচয় হলো। মহিলা সত্যি খুবই করিতকর্মা। উনি কয়েকটা বড় বড় দোকানে বাচ্চাদের জামা কাপড় সাপ্লাই দেন, খুবই ডিমান্ড। উনি জামা কাপড় সাপ্লাই দিতে গিয়ে তো একবারে হিমশিম খেয়ে যাচ্ছেন। প্রচুর ইনকাম। আমি ঠিক করেছি আমরা এরকম ব্যবসা ধরবো। এসব কি বলছেন আম্মা? এটা কি আমাদের পক্ষে করা সম্ভব? কেন কেন সম্ভব নয় বলো? না মানে এসব করতে গেলে তো অনেক কিছু কিনতে হবে। এই যেমন ধরুন মেশিন, তারপর অন্যান্য যন্ত্রপাতি, আবার গার্মেন্টসের কর্মী ভাড়া করতে হবে। আর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কি আম্মা, জায়গা। আপনি এসব করার জায়গা কোথায় পাবেন? ইচ্ছে থাকলে উপায় হয়, বুঝলে সালমা? ইচ্ছে থাকলেই উপায় হয়। তুমি এসব আমার উপর ছেড়ে দাও, আমি সব ব্যবস্থা করব। আপনি করবেন? এত ঝঞ্ঝাট, এত ঝামেলা আপনি একলা সামলাবেন? হ্যাঁ, আমি সামলাবো। শোনো সালমা, একটা কথা মনে রেখো, মানুষ নিজের ভাগ্য নিজেই বদলাতে পারে। তুমি আর তোমার ওই অপদার্থ স্বামী যদি আরেকটু পরিশ্রমী হতে, তাহলে দেখতে তোমরা আরো উন্নতি করতে পারতে। অন্যের সাহায্যের জন্য হাপিত্তেশ করে বসে থাকতে হতো না। রাজিয়া, কি ব্যাপার? তুমি পরশুদিন মিটিং আসলে না কেন? শরীর খারাপ ছিল? না তাহমিনা, শরীর তো ঠিকই ছিল, তা আসতে পারিনি অন্য কারণে। কি কারণে? যার জন্য রেডি হচ্ছিলাম, কিন্তু গ্রাম থেকে 1 ডজন মেহমান এসেছে। তাই অত দূর থেকে এসেছে, ওদেরকে ফেলে কি করে যাই বলো? এটা বুঝলে একটা বড় সমস্যা। মানুষের বিবেচনা জ্ঞান নেই বললেই চলে। যখন তখন হুটহাট করে এসে হাজির, কিছু বলাও যায় না, কিছু করাও যায় না। কি জ্বালাতন, কি জ্বালাতন! সে যাকে, এই শনিবারে মিটিং আসছো তো? আশা তো করি। মিস করো না কিন্তু, খুবই জরুরি মিটিং। মিসেস রাফিজ কিবরিয়া ওদিন থাকবেন। উনি তো 3 মাস আমেরিকাতে ছিলেন না, বেশ কয়েকটা মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারেননি। তো জাহিদ ভাই কি অফিস থেকে ফেরেননি? ওমা, অফিসে কেন? সে তো লন্ডনে আছে। 3 দিনের নাম করে যে গেল না, 7 দিন হয়ে গেল, আসার নাম গন্ধ নেই। টেলিফোন করেনি? করে না, আবার দিনের মধ্যে তো 7-8 বার টেলিফোন করে। এই আমরা ঠিকঠাক মতো আছি কিনা, আমরা খাওয়া দাওয়া ঠিক মতো করছি কিনা, আমার আবার ঘুমটুম ঠিক মতো হচ্ছে কিনা, বারবার শুধু খোঁজ নেয়। আমাদেরকে নিয়ে তোর কি চিন্তা, কি চিন্তা! লন্ডনে দেরি হচ্ছে কেন তা উনি বলেনি? বলেনি আবার? আরে মিটিং এর সময় আরো 2 দিন বেড়ে গেছে। তারপর লন্ডন মেডিকেলে ওকে একটু চেক আপ করাতে হবে। তার কিন্তু ভাবি, আপনি বললেন যে জাহিদ ভাই সিঙ্গাপুরে চেক আপ করতে যাবে। সেরকমই তো কথা ছিল আমাদের। ধরো ওই যে সিঙ্গাপুরের টিকিট বুকিং, ভিসা, হোটেল রিজার্ভেশন সবই তো ঠিকঠাক ছিল, কিন্তু ওর অফিসে একটা আর্জেন্সি মিটিং পড়ে গেল লন্ডনে। আর্জেন্সি? হ্যাঁ, ওই যে আর্জেন্সি মানে, ও বুঝেছি, ইমার্জেন্সি, তাই না? হ্যাঁ, ওটাকে আমি আবার সংক্ষেপে আর্জেন্সি বলি। তাহলে উনি ফিরবেন কবে? কাল সকালে। আবার ওই দিন রাত্রে আমরা সিঙ্গাপুর চলে যাচ্ছি ফর হিজ ট্রিটমেন্ট। আবার ট্রিটমেন্ট কেন? তুমি না বললে লন্ডনে চেক আপ করবে? ওখানে যদি কিছু ধরা না পড়ে? ধরা পড়ুক আর না পড়ুক, সিঙ্গাপুরে গিয়ে আরেকবার চেক আপ করাতেই হবে। কেন? ফর সেকেন্ড অনিয়ন। অনিয়ন? অনিয়ন মানে তো পেঁয়াজ। পেঁয়াজ? পেঁয়াজ কোথায় দেখলে? তুমি বোধহয় বলতে চেয়েছো সেকেন্ড অপিনিয়ন। আমি তো তাই বলছিলাম। না, তুমি বলতেছিলে অনিয়ন। ও, আজকাল যে আমার কি হচ্ছে না রাজিয়া, শুধু মুখের মধ্যে কথা জড়িয়ে জড়িয়ে যাচ্ছে, জড়িয়ে জড়িয়ে যাচ্ছে। বলতে চাই একটা কথা, ফস করে বেরোচ্ছে আরেকটা কথা। কি মুশকিল, কি মুশকিল! তা সিঙ্গাপুরে কয়দিন থাকবেন? ভেবেছিলাম তো 4-5 দিন থাকবো, এখন 7-8 দিনের কমে কিন্তু হচ্ছেই না। কেন? ওমা, শপিং করতে হবে না। আর তাছাড়া দেখো না, তুমি তো ওই দিন মিটিংয়ে আসলে না। কি কুক্ষণে যে আমি সিঙ্গাপুরের ট্রিপের কথাটা বলতে গেলাম, অমনি সঙ্গে সঙ্গে 4-5 জন তাদের ফরমাইশের লিস্ট আমার হাতে গুজে দিল। এখন এই লিস্ট মিলিয়ে বাজার করা কি সোজা ব্যাপার? কি ঝক্কি, কি ঝক্কি! রাজিয়া, কি খাবে? ঠান্ডা খাবে না হট কিছু খাবে?